একজন পুরুষ যার সামনে ছিল নিশ্চিত ভবিষ্যৎ, স্থিতিশীল চাকরি, নিশ্চিন্ত জীবন, কিন্তু তিনি আরও বড় কিছু করার স্বপ্ন দেখেছিলেন। এমন কিছু যা সবাই অসম্ভব বলেছিল। পরিবার, বন্ধুবান্ধব, সমাজ সবাই বলেছিল তুমি ব্যর্থ হবে, কিন্তু একজন তাকে কখনোই হার মানতে দেয়নি, তার স্ত্রী। সে শুধু একজন জীবনসঙ্গিনী ছিল না, ছিল তার সবচেয়ে বড় শক্তি। প্রতিটি বাধা যখন তাকে পিছিয়ে দিতে চেয়েছিল, তখনই তার স্ত্রী তার পাশে দাঁড়িয়ে বলেছে, তুমি পারবে। একদিন সবাই যাকে নিয়ে সন্দেহ করেছিল, সেই একদিন সফলতার শিখরে পৌঁছে যায়। কিন্তু এই সাফল্যের জন্য তাকে কতটা মূল্য দিতে হয়েছে? সে কি সত্যিই সবকিছু জয় করতে পেরেছে, নাকি নতুন কোনো বিপদ তার জন্য ওত পেতে আছে? হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2025 সালে হিন্দি ভাষায় মুক্তি পাওয়া ইমোশনাল ড্রামা থ্রিলার মুভি তুমকো মেরি কাসামের কথা। এটি শুধুমাত্র মুভি নয়, একটি স্বপ্ন, একটি সংগ্রাম এবং একটি অটুট সম্পর্কের গল্প। এই অসাধারণ গল্পটি মিস করলে সত্যি অনেক কিছু মিস করবেন। তাই পুরো গল্প জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। মুভির শুরুতেই আমাদের ইন্দিরা আইভিএফের চেয়ারম্যান ডক্টর অজয় মন্দিয়াকে দেখানো হয়। একটি হত্যা চেষ্টা মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছিল। আজই তার বেইলের শুনানি, তাই তাকে মুম্বাই হাইকোর্টে নেওয়া হয়। ইনি হচ্ছেন ডক্টর অজয় লয়ার মীনাক্ষী। মীনাক্ষী একজন বড় মানের ক্রিমিনাল লয়ার, আর এরা দুজন ডক্টর অজয়ের দুই ছেলে, সীতেশ আর নিতেশ। এই যে ছেলেটাকে দেখছেন, তার নাম রাজীব খোসলা, আর সাথে রাজীবের লয়ার মিস্টার ত্রিপাঠী। বেইলের শুনানিতে অজয়কে বেইলে মুক্তি দেওয়া হয়। মূলত এই রাজীব ডক্টর অজয়ের কোম্পানির একজন বোর্ড মেম্বার, আর এই রাজীবকে হত্যা চেষ্টার মামলাতেই অজয়কে অ্যারেস্ট করা হয়েছিল। রাজীবের অভিযোগ, অজয় তাকে কোম্পানি থেকে সরানোর উদ্দেশ্যেই তার অ্যাক্সিডেন্ট করিয়েছে। আবার অনেকে ধারণা করছে অজয়কে সরাতে পারলে রাজীবই চেয়ারম্যান হতে পারবে। তাই অজয়কে মিথ্যা মামলায় ফাঁসাতেই রাজীব অ্যাক্সিডেন্টের নাটক সাজিয়েছে। তবে সত্যিটা কী ছিল সেটা তো কোর্টেই প্রমাণিত হবে। আপনাদের বোঝার স্বার্থে আমি আইভিএফ সম্পর্কে ছোট্ট করে একটু ধারণা দিয়ে নিচ্ছি। আইভিএফের ফুল ফর্ম হচ্ছে ইন ভাইট্রো ফার্টিলাইজেশন। এটি মেডিকেল টেকনোলজির এমন একটি প্রক্রিয়া যেখানে মানুষের বডির বাইরেই ল্যাবরেটরিতে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন ঘটানো হয়, এরপর আবার মানবদেহে স্থানান্তর করা হয়। এতে করে গর্ভধারণের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। আর ইন্দিরা আইভিএফ দেশের সবথেকে প্রথম এবং সর্বাধিক সফল একটি কোম্পানি। তো এবার স্টোরিতে ফিরে আসি। যদিও কোম্পানির হেড অফিস মুম্বাইতে, তারপরও অজয় তার পরিবার নিয়ে উদয়পুরের বাড়িতে থাকেন। তবে এর পিছেও একটি বিশেষ কারণ আছে, সেটা আমরা আস্তে আস্তে জানব। এই যে বাচ্চা ছেলেটিকে দেখছেন, অজয়ের একমাত্র নাতি মানু। সিন চলে যায় পরবর্তী দিন সকালে। বেইলের পর মীনাক্ষী অজয়ের সাথে দেখা করতে এসেছে। মূলত মীনাক্ষী অজয়ের বন্ধুর মেয়ে, আর ছোট থেকেই সীতেশ আর নিতেশের সাথে বড় হয়েছে। তাই মীনাক্ষীও তাদের পরিবারের মতোই। মীনাক্ষী বলছিল, কেস থেকে স্থায়ী মুক্তি পাওয়ার একমাত্রই উপায় আছে, তা হলো রাজীবের সাথে সেটেলমেন্ট করা। কিন্তু সেটেলমেন্ট করলে অজয়কে ওই চেয়ারম্যান পদ থেকে রিজাইন করতে হবে, যাতে রাজীব চেয়ারম্যান হতে পারে। কিন্তু অজয় বা তার দুই ছেলে কিছুতে সেটা হতে দিবে না। তাই সেটেলমেন্ট করার কোনো প্রশ্নই আসছে না। তারা আইনি লড়াই করবে। তবে মীনাক্ষী তাদের এটাও বোঝায়, এতে করে কোম্পানিতে বা সমাজে তোমাদের উপর একটি প্রভাব পড়বে। তোমাদের সেগুলো ফেস করার জন্য প্রস্তুত থাকতে হবে। তাদের কথার মাঝেই ঝটকা বাতাসে জানলাটা খুলে যায়, আর অজয়ের চোখ পড়ে বইয়ের উপর পড়ে থাকা একটি রিস্ট ব্যান্ডের উপর। আর এখান থেকে অজয়ের পাস্ট এবং প্রেজেন্ট একসাথে চলতে থাকবে। তো সিন চলে যায় পাস্টে। আমাদের ইয়াং অজয় আর অজয়ের ওয়াইফ ইন্দিরাকে দেখানো হয়। জানালাটা খোলা থাকায় ল্যাম্পপোস্টের আলো এসে ইন্দিরার চেহারায় পড়ছিল। তাই অজয় জানালাটা বন্ধ করার চেষ্টা করতে গেলে পাশে থাকা একটি ফুলদানি ভেঙে যায়, আর ইন্দিরার ঘুম ভেঙে যায়। ইন্দিরাও তখন বলে ওঠে, ফুলদানি আর আমার ঘুম দুটোই একসাথে ভেঙে দিলেন। অজয় বলে, আসলে তোমার চেহারায় লাইট পড়ছিল, তাই জানালাটা বন্ধ করতে চেষ্টা করছিলাম। ইন্দিরা বলে, আমার কি মনে হয় জানেন, আপনি ইদানিং আপনার বউয়ের মুখটা কমই দেখছেন। তাই সৃষ্টিকর্তা লাইট মেরে দিয়েছে, যাতে আপনি ভালো করে দেখতে পারেন আর মনে করেন যে আপনি কত ভাগ্যবান এমন একটি বউ পেয়েছেন। ইন্দিরার সম্পর্কে ছোট্ট একটি বিষয় বলে রাখি, ইন্দিরা বিয়ের পর থেকেই অজয়কে আপনি বলে সম্বোধন করেন। ইন্দিরা একটি গার্লস স্কুলে শিক্ষকতা করে, আর অজয় একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্যাথোলজি ডিপার্টমেন্টের মাস্টার রোলের প্রফেসরে জব করে। ক্লাস শেষ করে অজয় লাইব্রেরিতে গিয়ে প্যাথোলজির একটি বই পড়ছিল। তখনই অজয়ের চোখ পড়ে ফার্টিলিটির বইয়ের উপর। এজন্য অজয় ওই ফার্টিলিটির বই পড়তে শুরু করে। তবে তখনই প্রিন্সিপাল এসে বলছিল, তোমার এমডির প্রিপারেশনের কী অবস্থা? অজয় বলে, যদিও এমডির প্রিপারেশন নেওয়া দরকার, কিন্তু বারবার আমার ইন্টারেস্ট শুধু এই ফার্টিলিটির দিকেই যাচ্ছে। প্রিন্সিপালের কথা মাইন্ড চেঞ্জ হতে দিও না।
প্যাথোলজিতে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ, আর কিছুদিনের মধ্যেই তোমার পার্মানেন্ট জবের অ্যাপ্রুভাল চলে আসবে। এরপর আর কিসের চিন্তা? সরকারি চাকরি করো, জীবনভর পেনশন খাও। অন্যদিকে আজ ফ্রেন্ডশিপ ডে। ইন্দিরাও আবার সবার ফেভারিট টিচার, তাই স্টুডেন্টরা অনেক অনুরোধ করে ইন্দিরা হাতে একটি রিস্ট ব্যান্ড বেঁধে দেয়। এরপর ইন্দিরা টিচারদের রুমে গিয়ে দেখে অনু নামে আরেকজন টিচার বসে বসে কান্না করছে। মূলত অনুর স্বামী অনুকে ডিভোর্স দিতে চাচ্ছে, আর অনুর স্বামী প্রশান্ত আবার অজয়ের বন্ধু। তাই শোনা মাত্রই অজয় ইন্দিরাকে নিয়ে প্রশান্তের কাছে যায়। মূলত প্রশান্ত আর অনুর বিয়ে হয়েছে অনেক দিন, কিন্তু এখনও তাদের বাচ্চা হচ্ছে না। এজন্য প্রশান্তকেও পরিবার বা সমাজের বহু কথা শুনতে হচ্ছে। তাই প্রশান্ত অনুকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করতে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু অজয়ের কথা, তুই নিজের টেস্ট করিয়েছিস, তোরও তো সমস্যা থাকতে পারে। কিন্তু প্রশান্ত সেটা মানতে নারাজ। প্রশান্তের কথা, আমার কি সমস্যা থাকবে? আর এটা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতিও বেঁধে যায়। তবে ইন্দিরা তাদেরকে থামিয়ে অজয়কে বাড়িতে নিয়ে আসে। অজয় তখনও বলছিল, প্রশান্ত আমার ছোটবেলার বন্ধু, একসাথে পড়াশোনা করেছি। ওর মতো শিক্ষিত একজন প্রফেসর যদি এমন করে, তাহলে অশিক্ষিতরা কি করবে? ইন্দিরাও বলছিল, কি আর করবে, বরাবরের মতো নারীদেরকে বাঁচা বলে দোষারোপ করবে। অজয় বলে, এগুলো ভেবে ভেবে আমারও কষ্ট লাগে, কিন্তু আমার মনে হয় আমি এর সমাধান করতে পারবো। আইভিএফ আর ফার্টিলিটি এর সমাধান দিতে পারবে। আমার এগুলো নিয়ে কাজ করা উচিত, আর আমি পড়াচ্ছি প্যাথোলজি নিয়ে। ইন্দিরা বলে, আমি জানি আপনি আইভিএফ করুন আর প্যাথোলজি করুন, মানুষের কষ্ট দূর করতে পারবেন, কিন্তু আপনাকে নিয়ে আমার একটি ভয় হয়। কারণ আপনার মতো ক্রিয়েটিভ আর একাডেমিক লোকেরা এতটা ফোকাসড হয়, তারা যেটা চায় সেটা অর্জন করে ফেলে, কিন্তু তারা বিজনেস মাইন্ডেড না হয়, যেটা অর্জন করে তা হারিয়ে ফেলে। তবে ইন্দিরার কথা শুনে অজয় বলে, আমি তোমার কথাটা মনে রাখার চেষ্টা করব। আর এরপরই ইন্দিরা অজয়ের হাতে ওই ব্যান্ডটি বেঁধে দিয়েছিল। সিন প্রেজেন্টে। ইন্দিরা সেদিনের কথাটা মনে করে অজয় এখন বুঝতে পারছে তাকে তার অর্জন ধরে রাখতে হলে বিজনেস মাইন্ডেড হতে হবে। তাই অজয় একটি ডিসিশনও নেয়। অজয় তার দুই ছেলেকেও জানায়, যা আমি বোর্ড মিটিং করতে মুম্বাই যাচ্ছি, কারণ আমাকে আমার সম্মান ধরে রাখতে হলে আমাকে প্রথমে হারতে হবে, আমাকে রিজাইন করতে হবে। এরপর আমি কোর্টে নিজেকে নির্দোষ প্রমাণ করে আবার আমার কোম্পানি ফিরিয়ে নেব। অজয়ের কথা, সেজন্য আমাকে রাজীবের মতো করে ভাবতে হবে। আর তাই অজয় চাচ্ছে সীতেশ আর নিদেশের যে শেয়ার রয়েছে সেগুলো সে কিনে নিবে, যাতে তাদের দুজনের উপর কোনো প্রভাব না পড়ে। তাই ছেলেদেরকে সিদ্ধান্ত জানিয়ে দিয়ে একটি রেজিগনেশন লেটার রেডি করে অজয় মুম্বাই চলে যায়। বোর্ডের জন্য মেম্বাররা আসলেও কোম্পানির সিইও আর এমডি মানে নিতেশ আর সীতেশকে ছাড়াই মিটিং শুরু হয়ে যায়। কিন্তু অজয় যখনই তার রেজিগনেশন লেটার জমা দিবে, তখনই নিতেশ আর সীতেশ এসে পড়ে আর অজয়ের রেজিগনেশন লেটারটি ছিঁড়ে ফেলে। কারণ তাদের কথা, কোম্পানির রুল অনুযায়ী কোনো ক্রিমিনাল কোম্পানির চেয়ারম্যান হতে পারবে না। কিন্তু অজয়ের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি, তাই যতদিন না সে দোষী প্রমাণিত না হচ্ছে, ততদিন পর্যন্ত তার চেয়ারম্যান পদে থাকতে কোনো বাধা নেই। অবশ্য রাজীবও ভেটো দেয়। রাজীব বলে, কোম্পানির তো আরেকটি রুলস আছে, বোর্ডের কোনো মেম্বারের কারণে যদি কোম্পানি কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন হয়, তবে তাকে ইমিডিয়েট রিজাইন করতে হবে। তবে এখানেও সমস্যা, অজয়ের কারণে এখন পর্যন্ত কোম্পানি কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন হয়নি, তাই রাজীবের প্ল্যান এখানে কোনো কাজে আসছে না। এই জন্য রাজীব রাগ করে শুধু বলে চায়, যেদিন কোর্টে আমি প্রমাণিত করব, সেদিন আমি ওই চেয়ারে বসব। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, রাজীবকে কেন এত কিছু করছে? আপাতত শুধু জেনে রাখুন, রাজীব এই কোম্পানির 20% শেয়ারের মালিক। বাকি পরিচয় আমি একটু পরে দিচ্ছি। তো মিটিং শেষে অজয় চলে যাচ্ছিল, তখনই বাবাকে এগিয়ে দিতে নিতেশ আর সীতেশও আসে। অজয় ছেলেদের বলছিল, তোরা কেন এসেছিস? তারা শুধু বলে, ও শুধু আপনার ওয়াইফই ছিল না, আমাদেরও তো মা ছিল। আপনি কিভাবে ভাবলেন আমরা আপনার বিপদের সময়ে আপনাকে একা ছেড়ে দিব? আর ছেলেদের কথা শুনেই অজয় আবেগালপুত হয়ে দুই ছেলেকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে ত্রিপাঠী অজয়কে বোঝানোর চেষ্টা করছে, তুমিও তো কোম্পানির এমডি, মাসে 40 লক্ষ টাকা পাও, তোমার 20% শেয়ারের মূল্য লক্ষ কোটি টাকা, তোমার চেয়ারম্যান হতে হবে কেন? কিন্তু রাজীবের কথা, এজন্যই আমি চেয়ারম্যান হতে চাই, কারণ সবাই ভাবে ডক্টর অজয়ের মহত্বের জন্য আমি রাজীব আজ বড়লোক হয়েছি। সে আমাকে দয়া দেখিয়ে পড়াশোনা করিয়েছে, তাকে ওই পরিবারে জায়গা দিয়েছে, কিন্তু সবাই আমাকে চ্যারিটি কেস হিসেবেই দেখে। তাই ওই কোম্পানির চেয়ারম্যান হতে যদি আমাকে খুনও করতে হয়, আমি তাই করব। অন্যদিকে অজয় মীনাক্ষীর চেম্বারে বসে মীনাক্ষীকে বলছিল, ইন্দিরা আইভিএফ শুধু আমার জন্য একটি কোম্পানি নয়, ইন্দিরা আর আমি বহু কষ্ট করে বহু সংঘর্ষ করে এই কোম্পানিটি দাঁড় করিয়েছি। মাঝে মাঝে তো আমার এটাও মনে হয় ইন্দিরা এই কোম্পানির মধ্যে ওর রুহু ছেড়ে গেছে। তাই কি করে আমি কোম্পানিটি অন্যের হাতে তুলে দিই? দরকার হলে আমি মরে যাব, তারপর আমি এই কোম্পানিটি কখনই ছাড়তে পারবো না।
তো এবার আসি কেসের বিষয়ে। রাজীবের কেসে পুলিশ এফআইআরে উল্লেখ করেছে, প্রতিদিনের মতো রাজীব রাত 9টার সময় তার রেগুলার কার এবং রেগুলার ড্রাইভারকে নিয়ে অফিস থেকে বের হয়েছিল। আর রাজীব যখন সামনে সিগন্যালে গিয়েছিল তখন একটি মিনি ট্রাক সিগন্যাল ভেঙে রাজীবের কারে এসে ধাক্কা দেয়। এরপর রাজীব আর ড্রাইভারকে রক্তাক্ত অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়া হয়। তবে রাজীবের সিরিয়াস কোনো ইনজুরি না হওয়ায় কয়েকদিন পর তাকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হয়। কিন্তু রাজীবের ড্রাইভার এতটাই গুরুতর অসুস্থ, সে এখনও হসপিটালে ভর্তি আছে। পুলিশের প্রথমে মনে হয়েছিল এটি একটি সাধারণ হিট অ্যান্ড রান কেস, কিন্তু ওই ট্রাকের ড্রাইভারকে ধরার পর ওই ড্রাইভার পুলিশের কাছে স্বীকারোক্তি দেয় ডক্টর অজয়ের কথা মতোই সে রাজীবের অ্যাক্সিডেন্টটি ঘটিয়েছে। তবে যে ট্রাক ড্রাইভার অ্যাক্সিডেন্টটি করেছে ওই ট্রাক ড্রাইভার একসময় ডক্টর অজয়ের কোম্পানিতে ড্রাইভারের চাকরি করত, কিন্তু কিছুদিন আগেই তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। তাই অজয় যেমন তাকে চিনত, রাজীবও তাকে চিনত। এজন্য অজয়ের কথা, রাজীবই চতুরতার সাথে ওই ড্রাইভারকে দিয়ে অ্যাক্সিডেন্টটি করিয়েছে, এমনভাবে করিয়েছে যেন ড্রাইভারের পাশে আঘাতটা বেশি লাগে, আর এজন্যই রাজীবের ইনজুরিটা কম হয়েছে। তার মানে এখানে অজয় বোঝাতে চাচ্ছে রাজীব এই অ্যাক্সিডেন্টের সাথে ইনভলভ আছে। কিন্তু মীনাক্ষীর কথা, কোর্টে আমি এটা প্রমাণ করতে চাই না যে রাজীব ইনভলভ আছে, কোর্টে আমি প্রমাণ করতে চাই আপনার কোনো ইনভলভমেন্ট নেই। তবে এই চান্সটাও 50-50। এরপর অজয় চলে যাচ্ছিল, তবে সামনে একটি সিগন্যালে গিয়ে অজয়ের ড্রাইভার দেবেন্দার অজয়কে 1 মাসের বেতন অ্যাডভান্স দেওয়ার জন্য অনুরোধ করছিল। আর এটা শুনেই অজয় কার ঘুরিয়ে আবার মীনাক্ষীর অফিসে চলে যায় এবং মীনাক্ষীকে বলে, আমার ড্রাইভার দেবেন্দার রাজীবের সাথে জড়িত আছে। মীনাক্ষীর কথা আপনি কি করে জানতে পারলেন? অজয়ের কথা, আজ মাসের 7 তারিখ, ও 2 দিন আগেই বেতন পেয়েছে। সচরাচর ড্রাইভাররা মাসের শেষ দিকে গিয়ে যখন চলতে পারে না তখন অ্যাডভান্স চায়, আর ও বেতন পাওয়ার 2 দিন পরে অ্যাডভান্স চাচ্ছে। ও কিন্তু ছুটি চাচ্ছে না, ও চাকরি ছেড়ে চলে যেতে চাচ্ছে। আর ড্রাইভিং প্রফেশনে সচরাচর এমনটাই হয়, অনেক সময় ড্রাইভাররা 1 মাসের অ্যাডভান্স টাকা নিয়ে চাকরি ছেড়ে চলে যায়। আর এখানেই অজয়ের সন্দেহটা হচ্ছে। আর অজয়ের এমন কথা শুনে মীনাক্ষী জানতে চাচ্ছিল, আপনি কি আসলে ডক্টর নাকি ডিটেকটিভ? অজয়ের কথা, হয়তোবা দুটোই। কারণ আমি যদি এমনটা না হতাম তাহলে আমার জীবনে যেটা হাসিল করা দরকার ছিল আমি আজ করতে পারতাম না। আর এখান থেকেই সিন চলে যায় পাস্টে। অজয় খাটের তলায় ইঁদুর মারার ফাঁদ পাচ্ছিল, কারণ সারা ঘরে ইঁদুর দৌড়ে বেড়ায়। অবশ্য এভাবে ইঁদুর ধরাটা ইন্দিরার পছন্দ না, এতে করে ইন্দিরা কষ্ট পায়। অবশ্য এর একটি কারণ আছে। কারণ হিসেবে ইন্দিরা অজয়কে একটি কবিতা শোনায়। কবিতার সারমর্মটা এমন ছিল, জোনাকিরা রাতের আধারে তাদের নিজ আলোতে ঘুরে বেড়ায়, নিজের আলোর দ্বারায় সে ছোটোমাটো পোকামাকড় ধরে খেয়ে জীবন রক্ষা করে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ওই আলোই জোনাকির মৃত্যুর কারণ। কারণ ওই আলোর কারণেই জোনাকি অন্য প্রাণীর টার্গেট হয়। যে আলো তাকে খাইয়ে বাঁচিয়ে রাখে সেই আলোই তাকে মেরে ফেলে। ইন্দিরার কথা, ক্ষুধা জীবিত থাকার জন্য জরুরি, কিন্তু ওই ক্ষুধাই মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। যেটা ঔষধ সেটাই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। ইঁদুরের বেলা তো এমনটাই হয়, জীবন রক্ষার জন্য খাবার খেতে এসে ফাঁদে পড়ে যায়, আর এজন্যই ইন্দিরার কষ্ট হয়। তবে ইন্দিরার মুখে যেটা ঔষধ সেটাই একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, এই লাইনটা শোনার পরই অজয়ের মাথায় কিছু আসে। আর সাথে সাথে অজয় কলেজে চলে যায়। আর সারা রাত রিসার্চ করার পর অজয়ের মনে হচ্ছিল ইনফার্টিলিটির জন্য যে ঔষধ তারা দিচ্ছে সেই ঔষধের কারণেই মানুষের স্পার্ম কাউন্ট আরও কমে যাচ্ছে। তবে অজয়কে এটা প্রমাণ করার জন্য 3-4 মাসের জন্য একটি এক্সপেরিমেন্ট করতে হবে। আর অজয়ের কথা, যদি তার এক্সপেরিমেন্ট সফল হয় তাহলে সে মানুষকে এই বিপদের হাত থেকে বাঁচাতে পারবে। সেটা শুধু ইন্ডিয়া নয়, সারা বিশ্বের মধ্যে একটি মাইলফলক হয়ে যাবে। তবে অজয় তার এই রিসার্চের ব্যাপারে ইন্দিরার সাথেও শেয়ার করে। অজয় বলে, আপাতত তো একটি অবজারভেশন, এখন রিসার্চটা সফল হলেই হয়। তবে ইন্দিরার কথা, ধরুন আপনার রিসার্চ সফল হয়ে গেল, এরপর আপনি কি করবেন? অজয় বলে, আমার একটি স্বপ্ন আছে, আর সেটি হচ্ছে আমার স্টাডি, আমার রিসার্চ, আমার নাম ল্যান্সেট ম্যাগাজিনে ছাপা হোক। মূলত ল্যান্সেট ম্যাগাজিন হচ্ছে মেডিকেল ফিল্ডের একটি টাইম ম্যাগাজিন। বড় বড় ডক্টর, রিসার্চার তাদের রিসার্চে ম্যাগাজিনে ছাপার জন্য সারা জীবন স্বপ্ন দেখে। কারণ একবার কারো নাম যদি এই ল্যান্সেট ম্যাগাজিনে ছেপে যায় তাহলে সারা দুনিয়া সেই নামটা জানে। অবশ্য ইন্দিরা বলে, আমি আপনাকে বলছি, আপনি তো শুধু ল্যান্সেটের কথা বলছেন, একদিন সারা পৃথিবীর পত্র পত্রিকায় আপনার নাম আসবে। সিং চলে যায় কলেজে। অজয় তার রিসার্চ নিয়ে কাজ করছে। এদিকে ল্যাবের মধ্যে একটি প্রজাপতি ঢুকে যাওয়ায় ওই প্রজাপতিটি বের করার চেষ্টা করছে। তার ধারণা প্রজাপতিটি ভিতরে এসে ফেসে গেছে, কিন্তু অজয়ের কথা, এটা ফেসে যায়নি, নিজের ইচ্ছা এসেছে, নিজের ইচ্ছাতেই চলে যাবে। এরপর অজয় তার হাত পেতে ওই প্রজাপতিটি বসতে দেয় এবং প্রজাপতিটি বসা মাত্রই
অজয় তার হাত বের করতেই প্রজাপতিটি উড়ে চলে যায়। তখন অজয় বিকাশকে বলছিল, লোকমুখে একটা কথা আছে, সবাই বলে যদি তোমার গায়ে কোনো প্রজাপতি এসে বসে তখন ধরে নিবে তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে তার ভালোবাসা পাঠিয়েছে। আর এটা শুনে বিকাশ বলছিল, তার জন্যই তো আজ পর্যন্ত আমার বিয়ে হয়নি, কারণ সারা জীবন আমার কাছে যে প্রজাপতি এসেছে আমি তো মেরে ভাগিয়ে দিয়েছি, এই জন্য কারো ভালোবাসা বুঝতেই পারিনি। বিকাশ প্রজাপতি ধরতে চলে যায়। তবে কাজ করতে করতে অজয়ের ঘাটটা কেমন যেন একটু ব্যথা করছিল। এখান থেকে সিন চলে যায় ইন্দিরার স্কুলে। ইন্দিরা তখন ক্লাস নিচ্ছিল। প্রিন্সিপাল অফিস থেকে খবর আসে ইন্দিরার ফোন এসেছে। তাই ইন্দিরা দ্রুত গিয়ে সে ফোনটি অ্যাটেন্ড করতেই অপর দিক থেকে বিকাশ জানায় অজয়কে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তাই শোনা মাত্রই ইন্দিরা হসপিটালে ছুটে যায় এবং গিয়েই জানতে পারে অজয়ের হার্ট অ্যাটাক হয়েছে। কিন্তু ইন্দিরা কিছুতেই বুঝতে পারছে না এত কম বয়সে মানুষের হার্ট অ্যাটাক কী করে হয়। কিন্তু ইন্দিরার কথা, আপনার হার্ট অ্যাটাক হোক আর যাই হোক আপনার কিছুই হবে না। আপনার মনে আছে বিয়ের আগে পণ্ডিতজি বলেছিল আমার কুণ্ডলিতে অখণ্ড সৌভাগ্যবতীর যোগ আছে, তাই আমি জীবিত থাকতে আপনার কিছুই হবে না। তবে হার্ট অ্যাটাক যেহেতু হয়েছে আপাতত অজয়কে 2-3 দিনের জন্য অবজারভেশন রাখা হবে। এই জন্য ইন্দিরা দিনরাত অজয় সেবা করে যাচ্ছে। আবার তাদের কাছে খুব বেশি সেভিংসও নেই, অর্থেরও টান আছে। এরপর একদিন ডক্টর জানায় ব্লাড টেস্ট তো নর্মাল দেখাচ্ছে, কিন্তু ইসিজি বলছে হার্ট অ্যাটাক। ডক্টররা এটাও ধারণা করছে হার্টে হয়তো বা ব্লক থাকতে পারে, কিন্তু এনজিওগ্রাম করার মতো মেশিন এই হসপিটালে বা আশেপাশে কোনো হসপিটালেই নেই। সেজন্য মুম্বাই যেতে হবে। কিন্তু অজয়ের কথা, আমার তো মনে হচ্ছে আমি নর্মাল, আমার তো তেমন কিছু নেই। শুধু শুধু পেশেন্টের থেকে পয়সা বের করতেই তারা বিভিন্ন রকম কথা বলে যায়। কিন্তু অজয়ের জীবনের প্রশ্ন, তাই ইন্দিরা কোনো রকম রিস্ক নিতে চায় না। কিন্তু অজয়ও যেতে রাজি হচ্ছে না। অবশ্য তার পিছু একটা কারণ আছে, আর সেটা হচ্ছে অর্থ। তাদের কাছে সেই পরিমাণ অর্থ নেই। অজয় ভালো করে জানে মুম্বাইয়ের একটি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করাতে তাদের কী পরিমাণ খরচ হবে। অনেক কষ্টে তারা মাত্র 18,000 টাকা সেভিংস করেছে। অজয় কিছুতেই চাচ্ছে না তার জন্য সেভিংসটা নষ্ট হয়ে যাক। অজয়ের কথা, যাওয়া আসার ট্রেন আর পাস খরচই তো অর্ধেক টাকা শেষ হয়ে যাবে। কিন্তু ইন্দিরা বলে, কে বলেছে আপনাকে ট্রেনে নিয়ে যাব? আমি আপনাকে বিমানে নিয়ে যাব। কিন্তু অজয় বলছিল তুমি পাগল হয়ে গেছ, ট্রিটমেন্ট তোমার দরকার। কিন্তু ইন্দিরাও বলে দেয়, আমার স্বামী আর তার ভালোর মধ্যে আমি আপনাকেও আসতে দেব না। বলে ইন্দিরা হসপিটালে বিল মেটাতে নিচে যায়। এরপর ইন্দিরার কথা মতো ইন্দিরা অজয়কে বিমানে করে মুম্বাইতে নিয়ে যায় এবং বড় একটি হসপিটালে অ্যাডমিট করে অজয় টেস্টও করায়। তবে টেস্ট করার পর ডক্টর জানায় ভয়ের কোনো কারণ নেই, হার্টে কোনো ব্লকেজ নেই। তবে অজয়ের হার্টটি একটু রেয়ার প্রকৃতির, মানে হার্টের ভাল্বটি উল্টো দিকে। এই জন্য ইসিজি দেখে ডক্টররা একটু চিন্তায় পড়ে গিয়েছিল, এছাড়া কিছুই না। আর এটা শুনে ইন্দিরাও একটু স্বস্তি পেল। এরপর ইন্দিরা হসপিটালের বিল পরিশোধ করে আসলে ইন্দিরার মুখে হাসি দেখে অজয় বলছিল, হাসি দেখে মনে হচ্ছে টাকা বেঁচে গেছে। ইন্দিরা বলে, কপাল ভালো, 18,000 টাকা এনেছিলাম, 1,000 টাকা বেঁচে গেছে। এটা শুনে অজয় রাগ করে বলছিল, ভালো কথা, হার্টের কন্ডিশন জানতে সারা জীবনে সেভিংস শেষ করে দিলাম। বলে অজয় ব্যাগ নিয়ে বাইরে চলে আসে। ইন্দিরা এসে বলছিল, তোমার কি হয়েছে, এমন কেন করছো? অজয়ের কথা, সারা জীবনের কামাই থেকে মাত্র 1,000 টাকা বেঁচে গেছে। যদি আমার হার্টের সত্যি সমস্যা থাকতো এই 1,000 টাকায় তুমি আমার চিকিৎসা করাতে পারতে। ইন্দিরা বলে, যদি দরকারি পড়তো আমি আমার গহনা বিক্রি করে দিতাম। কিন্তু অজয়ের কথা, এভাবে জিনিসপত্র বিক্রি করে কতদিন চলবে? ওষুধের জন্য গহনা বিক্রি করে দিবে, স্থিতিশীল বেতনের জন্য তুমি তোমার স্বপ্ন বিক্রি করে দিবে, মানুষ কি বলবে সেই চিন্তা করে তুমি তোমার আশা বিক্রি করে দিবে, কেউ যেন তোমার উপর রাগ না করে সেই চিন্তা করে তুমি তোমার সম্মান বিক্রি করে দিবে। এই সব কিছুর পর যখন তুমি আয়নার সামনে নিজের চেহারায় দেখতে না পাবে তখন তুমি তোমার আত্মায় বিক্রি করে দাও। এমন সমঝোতার জীবন আমি বাঁচতে চাই না। আর এখান থেকে অজয়ের জীবনে নতুন মোড় নিয়েছিল। সিন প্রেজেন্টে রাজীবের ড্রাইভার যে হসপিটালে ভর্তি আছে, রাজীব সেই হসপিটালে এক ওয়ার্ড বয়কে কিছু টাকা দিয়ে তার ড্রাইভারকে খুন করায়। আর এর ভিতর দিয়েই হত্যা চেষ্টার মামলা এখন হত্যা মামলায় রূপান্তর হলো। অজয়ের জন্য এই কেসটি আরও কঠিন হয়ে দাঁড়ালো। শুরু হয় কোর্টের প্রথম ট্রায়াল। ট্রায়ালের প্রথম দিনই ত্রিপাঠী অভিযোগ করে কোনো এক সময় ইন্দিরা আইভিএফ কোম্পানিটা অনেক ছোট ছিল, আর ওই সময় অজয় তার 2 ছেলে নিতেশ এবং সীতেশকে যেমন 20% করে এই কোম্পানি শেয়ার দিয়েছিল, তেমনি রাজীবকেও এই কোম্পানি 20% শেয়ার দিয়েছিল। কিন্তু হয়তো তখন সে জানতো না কোনো একটা সময় এই কোম্পানিটি অনেক বড় হয়ে দাঁড়াবে, আর এই কোম্পানির শেয়ারের মূল্য লক্ষ কোটি টাকা হয়ে যাবে। এজন্য যখন সে বুঝতে পারল যে সে ওই শেয়ারটি দিয়ে অনেক বড় ভুল করে ফেলেছে, তখন রাজীবের থেকে ওই শেয়ার নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু রাজীব ওই শেয়ার বিক্রি করতে রাজি না হয় অজয় রাজীবকে খুন করার চেষ্টা করেছে, যাতে রাজীব মারা যাওয়ার পর রাজীবের বৃদ্ধ বাবাকে পটিয়ে খুব কম টাকা ওই শেয়ারটি কিনে নেওয়া যায়। সাথে রাজীবের ড্রাইভারের কথাও বলে, যে ড্রাইভার
সামান্য বেতনের চাকরি করলেও তার অনেক স্বপ্ন ছিল, এক মুহূর্তেই সব স্বপ্ন সে ধূলিসাৎ করে দিয়েছে। আর এখান থেকে সিন চলে যায় পাস্টে। আমাদের দেখানো হয় অজয়ের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে, আর এজন্যই অজয় ইন্দিরার সাথে দেখা করে ইন্দিরাকে ল্যান্সের জার্নাল দেখায়, যেখানে অজয়ের আর্টিকেলটি ছাপা হয়েছে। আর জার্নালের মধ্যে অজয়ের নাম দেখে ইন্দিরা খুশিতে কি করবে কিছুই বুঝতে পারছে না। একবার তার মনে হচ্ছে খুশিতে চিৎকার করবে, ইচ্ছা করছে সবার মধ্যে অজয়কে জড়িয়ে ধরবে, কারণ এত খুশি সে কখনোই ফিল করেনি। অজয়ের কথা, এই সফলতা শুধু আমার একার নয়, কারণ অন্ধকারাচ্ছন্ন পথে তুমি তো আমার আলো হয়ে আমাকে পথ দেখাও। সিন চলে যায় রাতে। এই খুশিতে অজয় ইন্দিরাকে নিয়ে ঘুরতে এসেছে। এখানে কথায় কথায় অজয় ইন্দিরাকে এটাও জানায় অজয়ের সমঝোতার জীবন পার করতে চাচ্ছে না। অজয় এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করছে, আর এজন্যই এখন অজয় চাচ্ছে শিক্ষকতার চাকরি ছেড়ে একটি ফার্টিলিটি ক্লিনিক খুলবে, কারণ অজয়ের ধারণা ফার্টিলিটি ফিল্ডে তার ভবিষ্যৎ। অবশ্য অজয় যেটাই ভাবুক না কেন, ইন্দিরা তাকে শতভাগ সাপোর্ট করে যাচ্ছে। তবে ইন্দিরার কথা, যত সহজে আমি সবকিছু মেনে নিচ্ছি, হয়তোবা অন্যরা এত সহজে মেনে নেবে না। আর এরপর দিনই অজয় প্রিন্সিপালের কাছে তার রেজিগনেশন লেটারটি দেয়। কিন্তু রেজিগনেশন দেখে প্রিন্সিপাল বলছিল, তুমি পাগল হয়ে গেছ? সরকারি চাকরি ফেলে কেউ এমন পাগলামি করে? সরকারি চাকরি মানে সারা জীবন পেনশন। অজয়ের কথা, স্যার আমি আমার প্যাশন নিয়ে ভাবছি। প্রিন্সিপাল বলে, এটা প্যাশন নয়, এটা তোমার স্বপ্ন, তাও একটা হেরে যাওয়া স্বপ্ন। সেটেল জব ছেড়ে তুমি সেক্স ক্লিনিক খুলতে চাচ্ছ? একই কথা অজয়ের বাবাও বলে, কিন্তু অজয় তার বাবাকে বোঝায় এটা কোনো সেক্স ক্লিনিক না, এটা মানুষের কষ্ট দূর করার ক্লিনিক। অজয়ের বাবার কথা, যে কাজ স্বামী স্ত্রী করে সেটা তুমি ল্যাবরেটরিতে করবে, এটাকে আর কি বলা যায়? আমি জানি ছোটবেলা থেকে তুমি অনেক জেদি, তুমি যেটা বলবে সেটা করেই ছাড়বে। তাই তুমি একটা কথা ক্লিয়ারলি মনে রাখো, যদি তোমার এই ফার্টিলিটি ক্লিনিক ফেল হয়ে যায়, টাকার জন্য আমার কাছে এসো না। অজয় সোজা বলে দেয়, এতদিন পর্যন্ত তো আসিনি, ভবিষ্যতেও আসবো না। আবার ইন্দিরা স্কুলে গেলে অনু জানার পর বলছিল, এই শহরে এমন ক্লিনিক খোলা মোটেও ঠিক হবে না, কারণ এই শহরে প্রশান্তের মতো মানুষেরা ভরা, তারা কোনো মতে এটা সাধারণভাবে নিবে না। আবার এদিকে প্রশান্ত অজয়কে বোঝায়, এই সমাজে এতটা উন্নতি হয়নি যে মানুষ ক্লিনিকে গিয়ে বাচ্চা নিতে পারবে, সেই জ্ঞান তাদের মধ্যে আছে। তবে সবার কথা শুনে অজয়ের মনেও এখন প্রশ্ন জাগছে, অজয় কি ভুল করছে, নাকি সবাই ভুল বলছে? অবশ্য ইন্দিরা বলে, সবার কথা তো শুনেছেন, এখন আমি একটা কথা বলি সেটা শুনেন। আপনি ভালো করে জানেন পণ্ডিত আমার কুণ্ডলী দেখে বলেছিল, যতদিন আমি আপনার সাথে আছি আপনার কিছুই হবে না। আপনি আপনার মনের কথা শুনুন, আপনি সফল হবেন। অজয় বলছিল, এটা তুমি সান্ত্বনা দিতে বলছো। কিন্তু ইন্দিরা বলে, আমি জানি আমি বললে আপনি বিশ্বাস করবেন না, এজন্য আমিও সিদ্ধান্ত নিয়েছি আমি আমার চাকরি ছেড়ে দিয়ে আপনার পার্টনার হব। এর থেকে বিশ্বাস করানোর মতো আর কিছু আমার জানা নেই। এরপর দুজন মিলে ফার্টিলিটি ক্লিনিক খুলে ফেলে এবং নিজে হাতে ক্লিনিকটি সাজায়। কিন্তু দিনের পর দিন কেটে যাচ্ছে, কোনো পেশেন্টের দেখা নেই। একসময় তো অজয়ের মনে হচ্ছিল সবাই হয়তোবা সঠিক ছিল, সেই হয়তোবা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তারাও এখন এমন একটি পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, ইন্দিরাও সান্ত্বনা দেওয়ার মতো কিছু খুঁজে পাচ্ছে না। তবে এর ঠিক পরবর্তী দিনই ইন্দিরার অজয় যখন লাঞ্চ করতে বসছিল, তখনই তাদের প্রথম পেশেন্ট আসে। এখান থেকে সিন প্রেজেন্টে। ইন্দিরার স্বপ্ন ছিল অজয়ের নাম প্রতিটি পত্রিকায় আসবে। কে জানত সেটা সফলতার জন্য নয়, মার্ডার কেসের আসামি হিসেবে আসবে। এদিকে রাজীব যতক্ষণ চেয়ারম্যান পদে না বসতে পারছে, রাজীবও শান্তি পাচ্ছে না। তাই রাজীব অজয়ের পিছে লেগে পড়েছে। এর মধ্যে অজয়ের কাছে খবর আসে অজয়রা নতুন একটি প্রজেক্টের জন্য একজনের থেকে জমি কিনতে চাচ্ছিল, কিন্তু রাজীব তার সাথে কথা বলে ডিলটি ক্যান্সেল করে দিয়েছে। তার মানে কোম্পানিকে আর্থিক ক্ষতির সম্মুখীন করতেই রাজীব এসব করে যাচ্ছে। তবে রাজীব কোন সময় কোন প্ল্যান করছে সেটাও বোঝা যাচ্ছে না। এরপর সিন চলে যায় কোর্টে। পরবর্তী শুনানির প্রথমেই ত্রিপাঠী ওই ট্রাক ড্রাইভার শ্যামের স্টেটমেন্ট নেয়। আর শ্যামের স্টেটমেন্টে শ্যাম জানায়, শ্যাম আগে ইন্দিরা আইভিএফ কোম্পানিতে অন্য একটি ব্রাঞ্চে চাকরি করত, কিন্তু সেখানে গাড়ির তেল চুরি করার কারণে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। সেখান থেকে ডক্টর অজয় তাকে চিনত। আর এর কিছুদিন আগে ডক্টর অজয় তার ফোন থেকে শ্যামকে কল করে বলেছিল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নাসিকের একটি আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টে তার সাথে দেখা করতে। আর অজয়ের কথা মতো শ্যাম ওই আন্ডার কনস্ট্রাকশনে অজয়ের সাথে দেখা করলে রাজীবের ফটো দেখিয়ে শ্যামকে রাজীবের অ্যাক্সিডেন্ট করাতে বলেছিল। আর বিনিময়ে অজয় শ্যামকে 10 লাখ টাকাও দিয়েছে। শ্যাম বলে, এরপরে আমি ডক্টর অজয়ের কথা মতো রাজীবের কারে অ্যাক্সিডেন্ট করিয়েছি। এরপর ক্রস এক্সামিন করতে এসে মীনাক্ষী শ্যামের কাছে জানতে চায়, কেউ একজন হঠাৎ করে তোমাকে ফোন দিয়ে অনেক টাকার অফার দিল, আর তুমি রিস্ক থাকা সত্ত্বেও টিকিট কেটে নাসিক গিয়ে তার সাথে দেখা করলে, এতটাই সিম্পল। আর তোমার স্টেটমেন্টে তুমি বলেছ ডক্টর অজয় তোমাকে 10 লক্ষ টাকা দিয়েছে,
ডক্টর অজয় যে তোমাকে 10 লক্ষ টাকা দিয়েছে তার প্রমাণ। অবশ্য শ্যামের কাছে এর কোনো প্রমাণই নেই। তাই মীনাক্ষীর ধারণা এমনও তো হতে পারে তোমাকে কেউ টাকা খাইয়েছে আর ডক্টর অজয়ের বিরুদ্ধে সাক্ষী দিতে বলেছে। মীনাক্ষী কোর্টকেও বলে এটা একদমই স্বাভাবিক ব্যাপার। যে লোককে ডক্টর অজয় চাকরি থেকে বের করে দিয়েছে সেই ব্যক্তি ডক্টর অজয়ের উপর বদলা নেওয়ার চেষ্টা করবে, আর বদলা নেওয়ার উদ্দেশ্যে হয়তোবা এমনটা করেছে। এটা গেল স্বামীর স্টেটমেন্ট। এরপর তিওয়ারি অজয়ের ড্রাইভার দেবেন্দ্রকে ডাকে, আর দেবেন্দ্রর স্টেটমেন্টে দেবেন্দ্র জানায় নাসিকে যেদিন অজয়ের নতুন সেন্টারের উদ্বোধন হয়েছিল সেদিন সকাল 12টা থেকে 12:30টার দিকে তারা নাসিকে পৌঁছেছিল। এরপর সেন্টারের উদ্বোধন শেষে অজয় দেবেন্দ্রকে নিয়ে সেখান থেকে একটু দূরে একটি আন্ডার কনস্ট্রাকশন সাইটে গিয়েছিল। তবে ভিতরে কার সাথে দেখা করেছিল দেবেন্দ্র সেটা জানে না। দেবেন্দ্র শুধু এতটুকু বলে, আমরা যখন সেখানে যাচ্ছিলাম তখন আমি ফোনে শ্যাম নামে কারোর সাথে কথা বলতে শুনেছিলাম যে আমি 5 মিনিটের মধ্যে আসছি। আর অজয় যে সেদিন নাসিকে সেন্টার উদ্বোধন করে ওই কনস্ট্রাকশন সাইটে গিয়েছিল সেটা প্রমাণ করতে ত্রিপাঠী সেলফোন অপারেটর কোম্পানির একজন কর্মকর্তাকে ডাকে এবং তার থেকে অজয়ের ফোনে সিডিআর বের করে কোর্টকে দেখায়। মূলত আমাদের ফোন যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করে তখন চলন্ত অবস্থায় সবথেকে কাছে যে টাওয়ারটা থাকে সেলফোনটি ওই টাওয়ারের সাথে কানেক্ট হয়ে যায়, আর এভাবেই সিডিআরের মাধ্যমে জানা যায় কার ফোনটি কখন কোথায় ছিল। আর এখানে স্পষ্ট দেখা যাচ্ছে ফোনটি নাসিক সেন্টার উদ্বোধন করার পর ওই আন্ডার কনস্ট্রাকশন সাইটে গিয়েছিল এবং সেখানে কিছু সময় অপেক্ষা করে আবার ব্যাক করেছিল। তার মানে এটা তার স্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে শ্যাম আর দেবেন্দ্র যেমনটা বলেছে অজয় সেদিন রাজীবকে খুন করার কন্ট্রাক্ট দিতে শ্যামের সাথে দেখা করতে ওই আন্ডার কনস্ট্রাকশন সাইটে গিয়েছিল। আবার দেবেন্দ্র যেমনটা বলেছিল নাসিক সেন্টার উদ্বোধন করে যাওয়ার পথে ওই লোকেশনে যাওয়ার আগে অজয় শ্যাম নামে কারোর সাথে ফোনে কথা বলেছিল, আর অজয়ের কল রেকর্ডে থাকা ওই নম্বরে কল করতেই শ্যামের থেকে পুলিশ উদ্ধার করা শ্যামের ফোনটি বেজে ওঠে। তার মানে এখন সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে, আর মীনাক্ষীরও কোনো কথা বলার স্কোপই থাকছে না। তবে এই সব কিছুর পর মীনাক্ষী এখন ধারণা করছে অজয় হয়তো তাকে মিথ্যা বলেছে, এই জন্য সে অজয়কে বিশ্বাস করতে পারছে না। আর অজয় এটা বুঝতে পেরে শুধু মীনাক্ষীকে বলে যায়, আমার মনে হয় এখন এই কেসটা আমাদের ড্রপ করা উচিত। এই বলে অজয় উদয়পুর চলে যায়। অজয় বাড়িতে ফিরেই দেখে তার নাতি মানু ঘুমিয়ে পড়েছে। এজন্য অজয় হাঁটতে হাঁটতে তার সেই পুরাতন ক্লিনিকে যায়, যে ক্লিনিকটি সে আর ইন্দিরা মিলে তৈরি করেছিল, কারণ এই ক্লিনিকের মধ্যে তাদের সকল স্মৃতি জড়িয়ে আছে। এখান থেকে সিন পাস্টে ইন্দিরা একদিন অনেক টাকার একটি ইনভয়েস পেয়ে অজয়ের কাছে জানতে চায় এটা কিসের ইনভয়েস, এত টাকা কেন। তখন অজয় জানায় এগুলো আইভিএফের ইকুইপমেন্ট কেনার খরচ। কিন্তু আইভিএফের কথা শুনে ইন্দিরা বলছিল, তার মানে আপনি আমাদের ফার্টিলিটি ক্লিনিককে আইভিএফ ল্যাবে রূপান্তর করছেন। ইন্দিরার কথা, আমরা দুজন পার্টনার, যখন সারা দুনিয়ার কেউ আপনার পাশে ছিল না আমি আপনার পাশে থেকেছি, আপনাকে সাপোর্ট করেছি। অজয়ের কথা তুমি কি বলতে চাচ্ছ? তুমি আমার পাশে না থাকলে আমি এ পর্যন্ত আসতে পারতাম না। ফার্টিলিটি ক্লিনিক এক জিনিস, আইভিএফ অন্য জিনিস। এটাই আইভিএফের উপযুক্ত সময়, আইভিএফে ভবিষ্যৎ আছে। আর অজয় কখন কি সিদ্ধান্ত নেবে সেজন্য অজয়ের ইন্দিরার সাথে আলোচনা করার প্রয়োজনই মনে করছে না। কিন্তু ইন্দিরার কথায় যুক্তি আছে। ইন্দিরার কথা তারা পার্টনার, সব কিছু তারা মিলেমিশে সিদ্ধান্ত নেওয়ার কথা। আর এখন যেটা হচ্ছে সেটা পার্টনারশিপ নয়, আর এটা নিয়ে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তাই অজয় বলে দেয় এই পার্টনারশিপের চক্কর আজ থেকে শেষ। এরপর অজয় একজন ফার্টিলিটি ডক্টরের সাথে দেখা করে এবং আইভিএফ সম্পর্কে বলে তার কাছে যে পেশেন্টগুলো আসছে ওই পেশেন্টগুলোকে অজয়ের কাছে পাঠানোর জন্য অনুরোধ করে। কিন্তু ডক্টরের কথা, তাতে আমার কি ফায়দা হবে? মানে ডক্টর প্রতি পেশেন্টের জন্য একটা কমিশন দাবি করছে। এজন্য অজয় রাগ করে চলে যায়। আর অজয় বুঝতে পারছে দুনিয়াটা এতটা সহজ নয়, সে যেমনটা ভাবছে সেভাবে সবকিছু হবে না। আর অজয় এটাও বুঝতে পারছে তার বিজনেস পার্টনারকে তার পাশে দরকার। তাই অজয় ইন্দিরাকে সরি বলে এবং অনুরোধ করে, তুমি আবার আমার পার্টনার হয়ে যাও, তোমাকে আমার অনেক দরকার। ইন্দিরা বলে, এক শর্ত হতে পারি, আপনার এই বেইমান ডক্টরের আর প্রয়োজন নেই, আপনার কারোর কাছে গিয়ে অনুরোধ করতে হবে না, আপনার শুধু মানুষের কাছে আপনার কথাগুলো পৌঁছে দিতে হবে, কারণ আপনি যখন বলেন মানুষ আপনার কথা শোনে। আর এরপরই অজয়ের মাথায় একটা আইডিয়া আসে। অজয়রা প্ল্যান করে তারা ভারতের বিভিন্ন শহরে গিয়ে গিয়ে ক্যাম্পেইন চালাবে এবং মানুষকে আইভিএফ সম্পর্কে জানাবে, তাদেরকে আইভিএফের প্রতি উদ্বুদ্ধ করবে। যেই কথা সেই কাজ। অজয়রা তাদের ক্যাম্পেইন শুরু করে দেয়। আর প্রথম ক্যাম্পেইনেই এত পরিমাণে সাড়া মেলে যেটা অজয়রা কল্পনা করতে পারেনি, এবং এর ধারাবাহিকতায় ভারতের বিভিন্ন শহরে গিয়ে গিয়ে অজয়রা ক্যাম্পেইন চালাতে থাকে। আর এভাবে একসময় ইন্দিরা আইভিএফের যাত্রা শুরু হয়। একদিকে ইন্দিরা আইভিএফের ব্রাঞ্চ বেড়ে যাচ্ছে, আর অন্যদিকে ইন্দিরার অসুস্থতা বেড়ে চলছে। ইন্দিরা ভিতরে ভিতরে অসুস্থতা অনুভব করছে, কিন্তু অজয় বাধাগ্রস্ত হবে চিন্তা করে অজয়ের থেকে লুকিয়ে রেখেছে। এরপর একদিন ইন্দিরা রান্নাঘরে রুটি বানাচ্ছিল, আর অজয় রান্নাঘরে মেঝেতে বসে খাচ্ছিল। ইন্দিরা বলছিল
যখন আমরা স্ট্রাগল করতাম তখন আপনি ডাইনিং টেবিলে বসে খেতেন, আর এখন যখন ডক্টর সাহেব হয়ে গেছেন এখন মেঝেতে বসে খাচ্ছেন। অজয় বলে সাকসেসের পরেই তো ডাউনের মজাটা বোঝা যায়। আর অজয়ের কথা শুনে ইন্দিরা বলছিল, আমি না থাকলে আপনার চোখে হাসবে কে? অজয় বলে, হাসার লোক তো অনেক পেয়ে যাব, কিন্তু আমার খেয়াল রাখার লোক হয়তো বা পাবো না। আপনাকে খুঁজতে হবে না, কারণ আমি আপনার খেয়াল রাখার জন্য সবসময় আপনার পাশে থাকব। মৃত্যুর পরও আমি কোনো না কোনো অবতার নিয়ে আপনার পাশে থাকব, আপনার খেয়াল রাখব। এই সেই রান্নাঘর যেখানে দাঁড়িয়ে সেদিন ইন্দিরা এই কথাটি বলেছিল। আজ ইন্দিরা নেই। অজয় লক্ষ্য করে মানু এসে বসে আছে। আর এরপর আমরা জানতে পারি মানু আসলে ঘুমায়নি। অজয় মানুর থেকে সব কিছু লুকিয়ে রেখেছিল। আর মানু আজই টিভিতে তার দাদার কেসের সম্পর্কে জানতে পেরেছে। আর টিভিতে নাসিকের কথাগুলো জানতে পেরে মানু অজয়কে বলে, তুমি যদি আগে আমাকে বলতে আমি তোমাকে সাহায্য করতে পারতাম। মূলত মানু অজয়কে বলে দিয়েছিল নাসিকের ওই সেন্টারটি ওপেন করার সময় ফটো তুলে তাকে পাঠাতে, কিন্তু অজয় সেদিন সেই ফটো পাঠায়নি। কিন্তু অজয় কী কারণে সেই ফটোটি পাঠাতে পারেনি সেটাই হচ্ছে এখানে সবথেকে বড় পয়েন্ট। আর মানু যখন সেটা মনে করিয়ে দিল, পরবর্তী দিন সকালের ফ্লাইটেই অজয় মুম্বাই চলে যায়। এদিকে মীনাক্ষীও তার ভুল বুঝতে পেরেছে, তাই মীনাক্ষী অজয়ের সাথে দেখা করে এবং অজয়ের সাথে যে ব্যবহারটি সে করছে তার জন্য ক্ষমাও চায়। অজয় বুঝতে পেরে শুধু বলে, এখন আমাদের অনেক কাজ করতে হবে। আমি একবার ইন্দিরাকে হারিয়েছি, দ্বিতীয়বার হারাতে চাই না। সিন চলে যায় ট্রায়ালের দিন। মীনাক্ষী প্রথমেই ড্রাইভার দেবেন্দ্রকে ডাকে। মূলত নাসিকের যে সেন্টারটি ওই দিন ওপেন হয়েছিল, সেন্টারটি নতুন হয় তখনও সিসিটিভি ইনস্টল করা হয়নি। এই জন্য কারটি সেদিন সেখানে ছিল কিনা বা কখন কোথায় গিয়েছিল সেটা জানারও কোনো উপায় নেই। তবে নাসিকে যেদিন সেন্টারটি ওপেন হয়েছিল সেদিন অনেক গণমাধ্যম কর্মী সেখানে ছিল এবং বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরাতে উদ্বোধনের পুরো কার্যক্রম রেকর্ড করা হয়েছিল। মীনাক্ষী সেই রেকর্ডগুলোও দেখায়। আর ওই ক্যামেরাতে ওই আইবিএফ সেন্টারের একটি ঘড়িও দেখা যাচ্ছে, যেখানে সময় স্পষ্ট দেখা যাচ্ছিল। সেখানে দেখা যাচ্ছে 12:30টার দিকে সেন্টারটি উদ্বোধনের সময় দেবেন্দ্র কার নিয়ে ঠিক সামনে দাঁড়িয়েছিল, কিন্তু ঠিক 2টার সময় দেবেন্দ্র বা কার কোনোটিই সেখানে নেই। কারণ দেবেন্দ্র দাবি করছে ওই সময় সে অজয়কে নিয়ে সেই কনস্ট্রাকশন সাইটে গিয়েছিল। কিন্তু গণমাধ্যম কর্মীদের ক্যামেরাতে দেখা যাচ্ছে গণমাধ্যমের কর্মীরা ওই সময় অজয় সাক্ষাৎকার নিচ্ছিল, আর ঘড়িতে স্পষ্ট সময়ও দেখা যাচ্ছে। কিন্তু দেবেন্দ্র কিছুতেই স্বীকার করছে না অজয় সেখানে ছিল। দেবেন্দ্রের কথা এগুলো ফেক ভিডিও। কিন্তু মীনাক্ষী একে একে কয়েকটি গণমাধ্যমের ভিডিও ফুটেজ দেখায়, যে সকল ফুটেজের মধ্যে ঘড়ির সময়সহ অজয়কে সেখানে দেখা যাচ্ছে, কিন্তু দেবেন্দ্র বা কার কোনোটিই সেখানে নেই। এরপর মীনাক্ষী জানায় আসলে সেদিন কী ঘটেছিল। মূলত ডক্টর অজয়ের কারের মধ্যে ফোন চার্জ করার অভ্যাস আছে, আর ওই চার্জে দিয়ে সে ফোন নিতে বারবারই ভুলে যায়। তাই রাজীবের প্ল্যান মতো দেবেন্দ্র সেদিন সেই সুযোগটি কাজে লাগিয়েছিল এবং দেবেন্দ্র ডক্টর অজয়কে নয়, ডক্টর অজয়ের ফোনটি যখন চার্জে ছিল দেবেন্দ্র ওই ফোন নিয়ে আন্ডার কনস্ট্রাকশন সাইটে গিয়েছে এবং সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে সেখান থেকে ফিরে এসেছে, যাতে মোবাইল ফোন অপারেটর সিডিআরে ডক্টর অজয়ের ফোনের লোকেশন ওই সাইটে দেখানো যায়। এবং সেই রাজীবের থেকে টাকা নিয়ে রাজীবের কথা মতো অজয়ের ফোন থেকে শ্যামের নম্বরে কল করেছিল। কিন্তু দেবেন্দ্র সব কিছু অস্বীকার করে যাচ্ছে। অজয়ের কাছেও স্পষ্ট হয়ে গেছে এই সব কিছু রাজীবের প্ল্যান। আপনাদের নিশ্চয় মনে আছে আমি রাজীবের পরিচয়টা একটু পর দিতে চেয়েছিলাম, তাহলে চলুন জেনে আসি কে এই রাজীব। অজয় যখন কলেজের চাকরি করত তখন অজয়ের অফিসের পিয়ন বিকাশের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। ওই বিকাশ একদিন অজয়ের সাথে দেখা করে এবং অজয়ের সাথে কাজ করার আগ্রহ জানায়। মানে বিকাশ চাচ্ছিল সেখানে পিয়নের চাকরি ছেড়ে অজয়ের এখানে কাজ করবে। অবশ্য অজয় এতে রাজিও হয়ে যায়, কিন্তু পিয়নের চাকরি নয়, অজয় বিকাশকে তার অ্যাসিস্ট্যান্টের চাকরি দিতে চায়। বিকাশ জানত অজয় অনেক মহৎ ব্যক্তি, তাই বিকাশ অজয়ের কাছে আরেকটি দাবি জানায়। বিকাশ জানায় সে একটি প্রজাপতি খুঁজে পেয়েছিল, তার মানে বিকাশের বিয়ে হয়েছিল। আর এ হচ্ছে বিকাশের ছেলে রাজীব। বিকাশ রাজীবকে নিয়ে এসে অজয়কে বলে রাজীব পড়ালেখাতে একদমই অমনোযোগী, শুধু এদিক ওদিক ঘুরে বেড়ায়। এই জন্য বিকাশ অজয়ের কাছে অনুরোধ করে বলে, আমার কাছে থাকলে পড়াশোনা করে না, একটা লাফাঙ্গা তৈরি হবে, আর আমি পড়াতেও পারবো না, কিন্তু আপনার সাথে থাকলে একদিন বড় হয়ে সম্মানী ব্যক্তি হবে। আর বিকাশের অনুরোধের পর অজয় তার 2 ছেলে নিতেশ এবং সীতেশকে ডেকে রাজীবের সাথে পরিচয় করিয়ে দেয় এবং বিকাশের সামনেই বলে দেয় ও কাল থেকে তোমাদের সাথে স্কুলে যাবে, একসাথে থাকবে, তোমরা এখন থেকে একসাথে ভাইয়ের মতো থাকবে। আর সেখান থেকে রাজীবের যাত্রা শুরু। তার মানে ডক্টর অজয় নিজে হাতে রাজীবকে নিজের সন্তানের মতো করে বড় করেছে, একরকম দুধকলা দিয়ে কালসাপ পোষার মতো। সিন চলে আসে প্রেজেন্টে। রাজীবের কেসটিকে আর একটু স্ট্রং করার জন্য ত্রিপাঠী রাজীবের অসুস্থ বাবা বিকাশকে ডাকে। মানে যে ডক্টর অজয়ের উপর বিশ্বাস করে সে তার একমাত্র সন্তান রাজীবকে তার হাতে তুলে দিয়েছিল, তাকে কিনা আজ অর্থের লোভে, স্বার্থের জন্য সে খুন করতে চাইছে।
বিকাশের সেই অভিব্যক্তি জানার চেষ্টা করছিল। ত্রিপাঠী বিকাশকেও বলে, আপনার একমাত্র সন্তানকে সে মারতে চেয়েছে, তাই আপনার কিছু বলার থাকলে কোর্টের সামনে তাকে বলতে পারেন। আর এরপরে বিকাশ অজয়কে বলে, ডক্টর সাহেব, এটা আপনি কি করেছেন? আমি তো আপনাকে অনেক বুদ্ধিমান ভেবেছিলাম, কিন্তু আপনি তো আমার থেকেও বড় গর্ধব। আমি আপনাকে কি বলেছিলাম? আমি বলেছিলাম রাজীবকে বড় করার, ভালো মানুষ বানানোর ক্ষমতা আমার নেই, কিন্তু আপনি তো সেটাও করতে পারেননি। আমার ছেলে একটা কাল সাপ, এই সাপটাকেও আপনি চিনতে পারলেন না। এটা কিভাবে সম্ভব হলো? আপনার মতো এত বড়, এত মহৎ একজন ব্যক্তির সাথে থেকে থেকে আপনার একটু গুণও পেল না? এত বড় মহৎ একজন ব্যক্তির সাথে এমন কাজ করায় নিজের ছেলের জন্য লজ্জিত হয়ে বিকাশ ডক্টর অজয়ের কাছে ক্ষমা চাইছে। সাথে বিকাশ অজয়কে এটা অনুরোধ করে, আমার ছেলে যা করেছে করেছে, অন্তত আপনার মনের ভিতর থেকে আমাকে দূর করে দিবেন না, তাহলে আমি মরেও শান্তি পাবো না। রাজীব এখন বুঝতে পারছে তার বাবাকে এনে সে ভুলই করেছে, মানে নিজের পায়ে নিজে কুড়াল মারল। কিন্তু রাজীবও হাল ছেড়ে দেওয়ার মানুষ নয়। রাজীব আরও অনেক প্ল্যান করে রেখেছে। আর পরবর্তী শুনানির দিন রাজীব সেই প্ল্যানটি কাজেও লাগায়। ত্রিপাঠী সুলেমান নামে একজন ব্যক্তিকে ডাকে। এই সুলেমান মূলত সেকেন্ড হ্যান্ড ট্রাক বিক্রি করে। আর সুলেমানও তার জবানবন্দিতে বলে ডক্টর অজয়ের কাছে সে ওই ট্রাকটি বিক্রি করেছিল। শ্যাম যে ট্রাক ড্রাইভ করে রাজীবের অ্যাক্সিডেন্টটি করেছে। আর সুলেমানের ডাম্পয়ার্ডের সিসিটিভি ফুটেজেও দেখা যাচ্ছে ডক্টর অজয় সুলেমানকে নিয়ে ওই ট্রাকটি দেখছে। তার মানে ত্রিপাঠী এটা স্পষ্ট প্রমাণ করে দিচ্ছে ডক্টর অজয় রাজীবের অ্যাক্সিডেন্ট করানোর জন্য সুলেমানের থেকে ওই ট্রাকটি কিনেছিল। অবশ্য মীনাক্ষী ওই ভিডিওর অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন তুললে ত্রিপাঠী ওই ভিডিওর অথেন্টিসিটির রিপোর্টও জমা দেয়। তাই মীনাক্ষীর আর সন্দেহ করার কোনো জায়গা থাকছে না। মীনাক্ষী এখন বুঝতে পারছে না সে কোন দিকে আগাবে। এতগুলো সাক্ষী, এতগুলো প্রমাণকে সে কিভাবে মিথ্যা প্রমাণ করবে। এজন্য মীনাক্ষীর আজ মনে হচ্ছে সে হয়তো বা এই কেসটি জিততে পারবে না। আর মীনাক্ষীর কথা শুনে অজয় বলে ওঠে, একবার আমি ইন্দিরাকে আমার থেকে দূর হতে দেখেছি, আজ বহু বছর পর এসেও আবারও আমি ইন্দিরাকে আমার থেকে দূর হতে দেখছি, কিন্তু আমি কিছুই করতে পারছি না। আর এখান থেকে সিন পাস্টে অজয় ইন্দিরার জন্য নতুন একটি বাড়ি কিনেছে। ইন্দিরাকে ওই বাড়িটি দেখাতে নিয়ে এসেছে। কিন্তু ওই দিনই ইন্দিরার কাশির সাথে রক্ত আসতে শুরু করে এবং হসপিটালে নিলে টেস্ট করলে জানা যায় ইন্দিরার লাংস ক্যান্সার। সকল টেস্ট করার পর ডক্টর জানায় ক্যান্সার খুব বেশি ছড়িয়ে পড়েছে, ইমিডিয়েটলি সার্জারি করতে হবে। অবশ্য অজয় খুবই ভয় পাচ্ছিল, কিন্তু ইন্দিরা হাসি মুখে সার্জারি করতে রাজি হয়ে যায়। ইন্দিরার কথা, এটাই যদি একমাত্র উপায় থাকে তাহলে তো সেটা করতেই হবে। ইন্দিরা যতই হাসি মুখে থাকুক না কেন, সব কিছু অজয়কে দেখানোর জন্য, মানে অজয় যেন কখনই মনোবল না হারায়, সেই জন্য ইন্দিরা সবসময় তার হাসি খুশি থাকার রোল প্লে করে যাচ্ছে। কিন্তু ইন্দিরা নিজেও বুঝতে পারছে তার ভিতরের পরিস্থিতি কতটা খারাপ হয়ে গেছে। এই জন্য ইন্দিরা বলছিল, প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো রোল থাকে। আমার রোল আপনার পিছে দাঁড়িয়ে থেকে আপনাকে সাহায্য কানো, আর আপনার রোল জিনিয়াস ডাক্তারের। আমার রোল আপনি না হয় অনায়াসে করে নিতে পারবেন, কিন্তু আপনার মতো জিনিয়াস ডাক্তারের রোল তা আমি করতে পারবো না। এরপর ইন্দিরাকে সার্জারি করতে নেওয়া হয়, কিন্তু সার্জারি শেষে ডক্টর এসে জানায় তারা যখন সার্জারি করতে গিয়েছে তখন তারা দেখতে পেয়েছে ক্যান্সারটি এত মাত্রায় ছড়িয়ে পড়েছে যেটা সার্জারি করে কিওর করা যাচ্ছে না। এখন শুধু একমাত্র রাস্তা কেমোথেরাপি দিয়ে যতটা কমিয়ে রাখা যায়, কিন্তু সেটা কতটুকু সম্ভব হবে তারও কোনো গ্যারান্টি নেই। আর এখন এছাড়া কোনো ভরসাও নেই। অজয় স্পষ্টই বুঝতে পারছে সে ইন্দিরাকে হারাতে চলেছে। ইন্দিরাকেও বেডে শিফট করা হয়েছে। আর এদিকে বিকাশ খবর পেয়ে সীতেশ আর নিতেশকেও নিয়ে এসেছে। আর দুই সন্তানকে মায়ের সামনে এই অবস্থায় দেখে অজয় নিজেকে সামলাতে পারছে না। অজয়ের চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। এরপর রাতের বেলা ইন্দিরা অজয়ের কাছে আবদার করছিল, আমাদের প্রথম প্রেমের সময়গুলো সেই গল্পগুলো আমাকে শোনাও। অজয় হাসি মুখে সেই গল্পগুলো শোনায়। এরপর ইন্দিরা অজয়কে বলে, তুমি সেই পুরনো দিনের মতো আমাকে নাম ধরে ডাকো না। অজয় দুইবার ডাকে। এরপর ইন্দিরা বলে, আমাকে জড়িয়ে ধরে আমার কাছে শুয়ে পড়ো। এরপর ইন্দিরার কথা মতো অজয় ইন্দিরাকে জড়িয়ে ধরে ইন্দিরার বেডেই শুয়ে পড়ে। সিন চলে যায় পরবর্তী দিন। অজয় ইন্দিরাকে মন্দিরে নিয়ে গেছে। তখন ইন্দিরা ব্যাগ থেকে একটি মেডিসিনের শিশি বের করে অজয়কে বলে, এটা আমি আপনার জ্যাকেটের পকেটে পেয়েছি। কি এটা? অজয় বলে, তেমন কিছু না। কিন্তু ইন্দিরা বলে, আমি ডক্টরের ওয়াইফ, জানতে আমার খুব বেশি সময় লাগেনি, এটা পয়জন। ইন্দিরা বলে, দেখুন, আমার কাছে খুব বেশি সময় নেই সেটা আপনিও ভালো করে জানেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি সত্যিটা না বলছেন আমি এখানে অপেক্ষা করতে পারবো। অজয় কোনো জবাবই দিতে পারছে না। অজয় হাঁটু গেড়ে বসে পড়ে। এরপর ইন্দিরার হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, আমার বন্ধু, আমার ওয়াইফ, আমার পার্টনার, সব কিছুই তো তুমি। তোমাকে ছাড়া আমি বেঁচে কি করব? তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। যেখানে তুমি যাবে আমিও সেখানে চলে যাব। ইন্দিরা বলে, আপনি মানুষের কষ্ট দূর করতে চেয়েছিলেন,
আপনার সেই স্বপ্নের কি হবে? অজয়ের কথা, যে একটা জীবন বাঁচাতে পারছে না, সে এতগুলো জীবন দুনিয়াতে এনে কি করবে? ইন্দিরা বলে সৃষ্টিকর্তা থেকে বদলা নিতে ওই একটা জীবনের বিনিময়ে আপনি প্রতিটি ঘরে ঘরে জীবন নিয়ে আসবেন যাদের ঘরে বাচ্চা আসছে না। আর এটা শুধু আপনার না, আপনার আমার জীবনের এই একটা উদ্দেশ্য ছিল। এজন্য আমরা এত দূরে এসেছি। তার জন্য যদি আমার জীবনের মূল্য দিতে হয়, আমি হাসি মুখে আমার জীবন দিব। ইন্দিরা থাকবে না তো কি হয়েছে? ইন্দিরা আইভিএফ তো আছে। জীবনে কখনো আমি আপনাকে তুমি বলে সম্বোধন করিনি। আজ বলছি, তোমাকে আমার কসম, তুমি আমার কাছে কসম খাও, ইন্দিরা মারা যাওয়ার পরও তুমি ইন্দিরাকে মরতে দিবে না। সেদিন অজয় ইন্দিরার কাছে যে কসম খেয়েছিল, আজ পর্যন্ত অজয় তার প্রতিপালন করে আসছে। এজন্য জীবনের বিনিময় হলেও সে ইন্দিরা আইভিএফকে কখনোই অন্যের হাতে তুলে দিবে না। এরপর ইন্দিরা মারা যায়। ইন্দিরার বডিটি মুম্বাই থেকে উদয়পুরে নেওয়ার একটাই উপায় ছিল, সেটা হচ্ছে কার্গো বিমানে করে নেওয়া। কিন্তু অজয় ইন্দিরাকে সেই কষ্ট দিতে চাচ্ছিল না। মুম্বাইতে ইন্দিরার শেষকৃত্য করার সিদ্ধান্ত নেয় এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে মুম্বাইতে ডাকে। এরপর যখন শ্মশানে অজয় ইন্দিরার চিতায় আগুন দিতে যাচ্ছিল, তখন ইন্দিরার চেহারাটা দেখে অজয়ের মনে পড়ে যায়। ইন্দিরা তাকে বলতো, সৃষ্টিকর্তা আমার চেহারায় আলো মেরেছে যাতে আপনি আমার চেহারাটা ভালো করে দেখতে পারেন। আর মনে মনে বলেন, আপনি কতটা লাকি, আজ সেই চেহারাতেই তাকে আগুন দিতে হচ্ছে। অজয়ের জায়গায় একবার নিজেকে কল্পনা করে দেখুন, আপনার কেমন ফিল হয়। সিন চলে আসে প্রেজেন্টে। অজয় গার্ডেনে বসে সেই দিনগুলোর কথা ভাবছিল। তখনই অজয়ের চোখ পড়ে পাশের একটি গাছের দিকে, যেখানে অসংখ্য জোনাকি উড়ে বেড়াচ্ছে। তখনই অজয়ের ইন্দিরার কথা মনে পড়ে। ইন্দিরা বলেছিল, জোনাকির যেই আলোর সাহায্যে সে খাদ্য খেয়ে বেঁচে থাকে, সেই আলোই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। আর এটা ভেবেই অজয় দ্রুত মীনাক্ষীর সাথে দেখা করে এবং মীনাক্ষীকে বলে, আমার আন্দাজ যদি সঠিক হয় তাহলে এখনও আমরা এই কেসটি জিততে পারবো। আর পরবর্তী শুনানির দিন অজয় নিজেই উইটনেসকে ক্লোজ এক্সামিন করার অনুমতি চায়। অবশ্য কোর্ট সে অনুমতি দিয়ে দিলে অজয় প্রথমেই রাজীবের যে ড্রাইভার মারা গিয়েছিল, সেই ড্রাইভারের যে পোস্টমর্টম করেছিল সেই ডক্টরকে জিজ্ঞাসাবাদ শুরু করে। আর ডক্টরকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায় ওই ড্রাইভার হার্ট অ্যাটাকে মারা গেছে। কিন্তু হার্ট অ্যাটাকের কথা শুনে পুলিশ এফআইআরে উল্লেখ করেছে অ্যাক্সিডেন্টের কারণেই তার হার্ট অ্যাটাক হয়েছিল, সেজন্য মারা গেছে। কিন্তু ডক্টর পোস্টমর্টমে পেয়েছে ওই ব্যক্তির শরীরে অতিরিক্ত মাত্রায় অ্যাডিনিলিন থাকার কারণে তার হার্ট অ্যাটাক হয়েছিল। আর এই অ্যাডিনিলিন মূলত এমন একটি মেডিসিন, মানুষের যখন হার্টবিট কমে যায় তখন তার হার্টবিট বাড়ানোর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ হরমোন প্রডিউস করানোর জন্য এই অ্যাডিনিলিন প্রয়োগ করা হয়। আর সেটা যদি অতিরিক্ত মাত্রায় হয় তাহলে হার্ট ড্যামেজ হয়ে যায়, হার্ট ব্লক হয়ে যায় এবং হার্ট অ্যাটাক হতে পারে, যেমনটা এক্ষেত্রে ঘটেছে। এরপর অজয় ওই ওয়ার্ডের ওয়ার্ড বয় হরিশকে ডাকে। এই সেই হরিশ ওই রাতে রাজীব যাকে টাকা দিয়েছিল, মানে রাজীব এই হরিশকে দিয়েই ওই ড্রাইভার খুন করিয়েছে। আর এই হরিশই অ্যাডিনিলিন প্রয়োগ করেছিল। হসপিটালের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে হরিশ ওই ড্রাইভারের ক্যাবিনে গিয়েছিল এবং মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ওই ক্যাবিন থেকে বের হয়ে দ্রুত পালিয়ে গিয়েছিল। আর এরপরে যখন অ্যালার্ম বেজে ওঠে, দায়িত্বরত চিকিৎসক সিস্টার সবাই ড্রাইভারের ক্যাবিনে গিয়ে তাকে মৃত পেয়েছিল। তার মানে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে হরিশই অতিরিক্ত মাত্রায় অ্যাডিনিলিন প্রয়োগ করে ওই ড্রাইভারে খুন করেছে। আর হরিশকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হরিশ সেটা স্বীকার করে নেয় এবং সাথে এটা বলে রাজীবই তাকে টাকা দিয়ে ওই ড্রাইভারকে অতিরিক্ত মাত্রায় অ্যাডিনিলিন দিয়ে খুন করতে বলেছিল, আর তার কথাতেই সে কাজটি করেছে। এতে করে স্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে রাজীবই খুন করিয়েছে। কিন্তু ত্রিপাঠীর কথা, এই ব্যক্তি যে খুন করেছে সেটা সে নিজেই স্বীকার করেছে, কিন্তু এখানে যে রাজীব ইনভলভ ছিল তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে রাজীবের যে ওই অ্যাক্সিডেন্টের সাথে ইনভলভমেন্ট আছে সেটা প্রমাণ করার জন্য মীনাক্ষী সেই সুলেমানকে ডাকে, মানে যেই সুলেমান তার থেকে ট্রাক কেনার কথা বলেছিল। মীনাক্ষী কোর্টকে জানায় সুলেমানের ডাম্পয়ার্ডে শুধুমাত্র একটি সিসিটিভি ক্যামেরা আছে, যেই ক্যামেরার রেকর্ডিং আমরা আগের দিন দেখেছিলাম। কিন্তু সুলেমানের ডাম্পয়ার্ডের ঠিক অপোজিট সাইডে একটি ব্যাংক আছে, আর ওই ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে ওই দিন অজয়রা কোম্পানির একটি ল্যান্ড দেখার জন্য ওই ডাম্পয়ার্ডের ওখানে গিয়েছিল। আর ওই দিন অজয়ের সাথে সীতেশ, নিতেশ, এমনকি রাজীবও সেখানে ছিল। তাই এখন প্রশ্ন উঠছে, অজয় যদি ওই দিন অ্যাক্সিডেন্ট করানোর উদ্দেশ্য নিয়ে ওই ট্রাক কিনতে সেখানে গিয়ে থাকে, তাহলে রাজীব কি তার নিজের অ্যাক্সিডেন্ট করানোর জন্য ট্রাক চয়েস করতে গিয়েছিল? অবশ্যই না। তাহলে আসল ঘটনা কী ছিল? আসল ঘটনা জানা যায় সুলেমানের স্বীকারোক্তিতে। কারণ সুলেমান যখন ধরা পড়ে গেছে, সুলেমান স্বীকার করে নেয় যে সব কিছুই রাজীবের প্ল্যান ছিল। আর রাজীবের প্ল্যান মতোই তারা এমন একটি পজিশনে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করেছিল যেন ওই ফুটেজে শুধুমাত্র সুলেমান এবং অজয়কে দেখা যায়। রাজীবও প্ল্যান মতো ওই দিন ল্যান্ড দেখতে গেলে তারা ট্রাকের পিছে দাঁড়িয়েছিল।
আর পূর্ব প্ল্যান অনুযায়ী সোলেমান অজয়কে ডেকে সামনে নিয়ে গেছিল। সেই ফুটেজটি আমরা দেখেছি। কোর্টে যখন রাজীবের ইনভলভমেন্ট প্রমাণ হয়ে গেল, সাথে সাথে ত্রিপাঠী উঠে চলে যায়। আর ত্রিপাঠীকে যেতে দেখেই রাজীবও পিছে পিছে চলে যাচ্ছিল। ঠিক তখনই কোর্টের নির্দেশ অনুযায়ী পুলিশ রাজীবকে অ্যারেস্ট করে ফেলে। আর এর মধ্য দিয়েই অজয় নিজেকে নির্দোষ প্রমাণ করে নিল। আর রাজীবের মতো একটা শয়তানের হাত থেকে ইন্দিরা আইভিএফ বেঁচে গেল। অজয় ইন্দিরাকে দেয়া সেই কথাটি রাখল। তবে এটা সত্যি, অজয়ের আজকে এই পর্যন্ত আসার পিছে ইন্দিরার হাত রয়েছে। কারণ ইন্দিরাই অজয়ের পিছে থেকে অজয়কে সাপোর্ট দিয়ে এই পর্যন্ত পৌঁছে দিয়েছে। প্রতিটি স্ত্রী যদি তার স্বামীকে এভাবে সাপোর্ট দিত, তাহলে প্রতিটি স্বামী বা স্ত্রীর স্বপ্নই পূর্ণ হতো। আর সমাজে কে কী বলল, আত্মীয়রা কে কী বলল, বন্ধুরা কী বলল, সেদিকে নজর দিয়ে আপনি যদি আপনার প্যাশনকে, আপনি যদি আপনার স্বপ্নকে দাবিয়ে রাখেন, তাহলে আপনি কখনোই উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন না। আপনি যদি আপনাকে একটি নিজস্ব গণ্ডির মধ্যে ভাবেন, তাহলে আপনি সারা জীবন সেখানে আটকা পড়ে থাকবেন। আপনাকে সেখান থেকে বের হয়ে নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে কঠোর পরিশ্রম করতে হবে। তবে আপনি উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন। এই অজয় যদি সেদিন একটি সরকারি চাকরির চিন্তা করে, সারা জীবন পেনশন খাওয়ার চিন্তা করে সেদিন ওই প্রফেসরের চাকরি নিয়ে পড়ে থাকত, তাহলে আজ সে লক্ষ কোটি টাকার এই ইন্দিরা আইপিএফের মালিক হতে পারত না। জীবনে এমন একটা সময় আসে যখন আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হয়, আর এই সিদ্ধান্তের উপরই আমাদের বাকি জীবন নির্ভর করে। তা আপনার সিদ্ধান্ত আপনি নিজে ভেবে চিন্তে নেবেন। মুভিটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।